প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। কাতার মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধ বিরতিতে সম্মত হামাস। এ বিষয়ে ব্রিফিং চলছে কাতারে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। Of course, we ask that the situation be calm between today and Sunday. However, the parties recognize that the agreement requires a couple of days in order for its articles to be implemented correctly and for the engagements therein to be honored. And we hope that over the next few days, there will not be any aggressions or any military operations. Last question, what is it that ensured the success of the mediation efforts this time? What role did Qatar play and what will Qatar's role be like in the future? As I mentioned earlier, at the end of the day, it all goes back to the parties of the agreement. We in Qatar and our partners in the Arab Republic of Egypt, at the end of the day, we are mediators. We are trying to bring viewpoints closer together and bridge any gaps between the two sides. Of course, the success of the agreement depends on a number of factors, and there are a number of variables that are happening around this. I cannot go into the details. However, as I stated earlier, in the past few days, there were some serious efforts by all partners. We were all working as a single team in order to come up to the agreement that was reached today. We had back-to-back meetings over the past 4 days. We were communicating continuously at those meetings in the presence of the Qatari delegation, the Egyptian delegation, as well as the American delegation, and of course the presence of the two parties to the conflict. And thankfully today we managed to reach this stage. Because at long last, I can announce a ceasefire and a hostage deal has been reached between Israel and Hamas. More than 15 months of conflict that began with Hezbollah's brutal massacre on October the 7th. More than 15 months of terror for the hostages, their families, the Israeli people. More than 15 months of suffering. কাতার মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস। এই বিষয়ে ব্রিফিং চলছিল কাতারে, সরাসরি ছিলাম সেখানে। তাহলে কি গাজা যুদ্ধের ইতি হচ্ছে? যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েল ও হামাস একমত হওয়ায় দেখা দিয়েছে সেই সম্ভাবনা। চুক্তি অনুযায়ী জিম্মি ও বন্দীদের মুক্তি দেওয়া হবে। এক্ষেত্রে মধ্যস্থতা করছে কাতার ও মিশর। আশার আলো দেখাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এদিকে যুদ্ধবিরতির ঘোষণায় ফিলিস্তিনে উল্লাসে মেতেছেন হাজারো মানুষ। একের পর এক ব্যর্থ চেষ্টা, সেই সঙ্গে হাজার হাজার মানুষের প্রাণহানি। অবশেষে স্বস্তির খবর মিলল বুধবার। গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে একমত হামাস এবং ইসরায়েল। এ নিয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি হামাস এবং ইসরায়েলের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে জানানো হয় যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত ইসরায়েল হামাস। চুক্তির প্রাথমিক রূপরেখা অনুযায়ী গাজা সীমান্তের 700 মিটার এলাকা পর্যন্ত ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে। 250 মৃত্যুদণ্ডপ্রাপ্ত সহ মোট 2000 ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেওয়া হবে। এর পরিবর্তে 33 ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেবে হামাস। আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য সফরের সুযোগ দেওয়ার পাশাপাশি প্রথম ধাপেই মিশরের সঙ্গে রাফা ক্রসিং খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তির পরবর্তী ধাপগুলোতে ইসরায়েলের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করারও কথা রয়েছে। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান দ্রুতই মুক্তি দেওয়া হবে জিম্মিদের। তবে বন্দি মুক্তি ও যুদ্ধবিরতির পুরো বিষয়টি যুক্তরাষ্ট্র যতটা সহজ বলে ব্যাখ্যা করছে ততটা সহজ হবে না বলেও মনে করছেন বিশ্লেষকরা। বেশ কয়েকটি পর্যায়ে চুক্তিটি সম্পূর্ণ করার কথা হলেও তা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেও মনে করছেন তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ বিষয়ে আরও জানবো। আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহযোগী যুগ্ম বার্তা সম্পাদক ওমর ইনান। ইনান, আমরা শুনেছি যে হামাস ও ইসরায়েল হচ্ছে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই চুক্তি আসলে কতটুকু কার্যকর হবে এবং হামাস ও ইসরায়েল এই চুক্তিতে মানে কতটুকু মেনে নেবে? বলেছেন যে এখন আসলে সবচেয়ে শঙ্কার যে বিষয় সেটি হচ্ছে যে হামাস এবং ইসরায়েল কি আদৌ এই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে কিনা, অর্থাৎ প্রথমত এটি কার্যকর হতে হবে। আপনি জানেন যে দীর্ঘ 15 মাসের বেশি সময় ধরে গাজায় এই যুদ্ধ চলছে, ইসরায়েলি যে ধ্বংসযজ্ঞ সেটি আমরা দেখে আসছি।
বিভিন্ন পক্ষ কিন্তু এরই মধ্যে যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়ে আসছিল, কিন্তু কোনোভাবেই যুদ্ধবিরতি সম্ভব হচ্ছিল না। বরং কয়েক ধাপে আমরা কিন্তু এর আগে যুদ্ধবিরতি দেখেছি, যেটি অস্থায়ী যুদ্ধবিরতি ছিল। সেই অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যে আমরা ইসরায়েলকে দেখেছি তারা দফায় দফায় বিমান হামলা চালিয়েছে, বোমা হামলা চালিয়েছে নিরীহ ফিলিস্তিনিদের উপর। সেই পরিপ্রেক্ষিতে একেবারে বাইডেনের বিদায়ের আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা নেবেন, ঠিক তার আগ মুহূর্তে মিশর এবং কাতারের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতির খবরটি আমরা পেলাম। একটু আগেই আমরা ব্রিফিংটি শুনছিলাম এবং হামাসের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এরই মধ্যে কিছুক্ষণের মধ্যে ব্রিফ করে জানানোর কথা, সেটিও আমরা দেখেছি এবং ইসরায়েলের পক্ষ থেকেও কথা আসলে বলা হবে। তবে আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে এই চুক্তি তারা আদৌ মেনে চলবে কিনা, সেটি এখন দেখার বিষয়। চুক্তিতে আপনি নিশ্চয়ই জেনেছেন যে 2000 ফিলিস্তিনি বন্দির বিনিময়ে 33 জন ইসরায়েলি যে বন্দী রয়েছে হামাসের কাছে, তাদেরকে ধাপে ধাপে মুক্তি দেওয়া হবে। এছাড়া 2000 যে ফিলিস্তিনি বন্দী রয়েছেন তাদের মধ্যে আপনি জানেন যে 250-র মতো প্রায় ফিলিস্তিনি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন ইসরায়েলের কারাগারে। যে কারণে আসলে বেশ কয়েকটি শর্ত কিন্তু আরো জোরে দেওয়া হয়েছে, যে বলা হয়েছে কয়েক হাজার ফুট দূরে যেতে হবে ইসরায়েল, গাজার যে সীমান্ত রয়েছে সেখান থেকে ইসরায়েল সেনাদের সরে যেতে হবে ধীরে ধীরে। সেটি আসলে 6 সপ্তাহ ধরে একটি চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে এই চুক্তিটি আসলে যুদ্ধবিরতির চুক্তিটি বাস্তবায়নের কথা রয়েছে। এছাড়া আপনি জানেন যে রাফা যে সীমান্তটি রয়েছে, যেটিকে গাজার লাইফলাইন বলা হয়, সেই রাফা সীমান্তটিও খুলে দেওয়ার কথা বলা হয়েছে। যে এই রাফা সীমান্ত দিয়ে আপনারা জানেন যে গাজায় যত ধরনের ত্রাণ যায়, আমরা দেখতে পাচ্ছি যে ত্রাণের অভাবে নিরীহ গাজাবাসী এখন পর্যন্ত কি ধরনের মানবেতর জীবনযাপন করছে। তাদের যে স্বাস্থ্য অবকাঠামো, স্বাস্থ্য হাসপাতালগুলো রয়েছে, সেগুলো কিন্তু ধ্বংসযজ্ঞে পরিণত করেছে ইসরায়েল। যে কারণে এই মুহূর্তে আসলে যুদ্ধবিরতির চুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং খুবই জরুরি ছিল। একেবারে শেষ মুহূর্ত হলেও এই যুদ্ধবিরতিটা একটা কার্যকর হতে যাচ্ছে এবং আশা করা যাচ্ছে এখন পর্যন্ত, যেহেতু দুপক্ষেরই এখানে স্বার্থ জড়িত আছে, বিশেষ করে ইসরায়েল, যদি আমি স্বার্থের কথা বলি, যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু অভ্যন্তরীণভাবে বর্তমানে অনেক বেশি চাপের মুখে রয়েছেন, যে কারণে সেই চাপ সামাল দেওয়ার জন্য তিনি এই যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য হয়েছেন, এমনটা আসলে বলা হচ্ছে। অন্যদিকে হামাসের কথা যদি আমরা বলি, তাহলে হামাস, আপনি জানেন যে ইরানের একটি সংযোগ রয়েছে, ইরান তাদেরকে সব ধরনের সমর্থন দিয়ে আসছিল। ইরানও কিছুটা সাম্প্রতিক সময়ে কোণঠাসা হয়ে পড়ছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে, যে কারণে হামাসের পক্ষেও তাদের এই যুদ্ধটা চালিয়ে যেতে আসলে বেশ বেগ পেতে হচ্ছে। যে কারণে দুপক্ষের জন্যই এই যুদ্ধবিরতিটা এখন খুবই গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া আমি যদি আরেকটি বিষয় বলি, যে যুক্তরাষ্ট্রের যে স্বার্থ, আসলে এই যুক্তরাষ্ট্রই কিন্তু বিভিন্নভাবে কূটনৈতিকভাবে, সামরিকভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে সাহায্য সহযোগিতা করে এই যুদ্ধটাকে তারা জিয়ে রেখেছে এবং যুক্তরাষ্ট্র চাইলেই যে এই যুদ্ধ থামাতে পারে, সেটি কিন্তু সবচেয়ে বড় নজির স্থাপন হয়েছে এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে। কারণ কাতার ও মিশর মধ্যস্থতা করলেও মূলত এখানে পূর্ণ সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের। এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবার আগে তিনি এই বার্তাটি দিয়েছেন যে তারা একটি ডিল করেছেন। আপনি জানেন যে তিনি কয়েকদিনের মধ্যেই শপথ দিবেন, যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে তিনি ক্ষমতা নিতে যাচ্ছেন এবং ঠিক তার আগ মুহূর্তে এই যে বার্তাটি দেয়া এবং তার মুখ থেকে বলা যে তিনি একটি যুদ্ধ বিরতি করতে সক্ষম হয়েছেন, সেটি আসলে ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র চাইলেই যে কোনো যুদ্ধ বন্ধ আসলে সম্ভব। একইভাবে আমরা যদি বলি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ বন্ধেরও কিন্তু আভাস কিন্তু এরই মধ্যে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন এবং শেষ মুহূর্তে যে কারণে ইউক্রেন এবং রাশিয়া যতটুকু সম্ভব ভূখণ্ড দখলে কিন্তু মেতেছে। আমরা সাম্প্রতিক সময়ে সেই বিষয়গুলো দেখছি। তবে গাজার ক্ষেত্রে যেটি বলতে হয়, যে গাজার ফিলিস্তিনি যে এখন মানবেতর জীবনযাপন চলছে ফিলিস্তিনিদের, সেটির জন্য আসলে সবচেয়ে এই মুহূর্তে এই যুদ্ধবিরতিটি খুবই প্রয়োজন ছিল। শাম্মী, ইনান, আপনাকে ধন্যবাদ। গাজায় যুদ্ধবিরতিতে চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। আমরা এই বিষয়ে সরাসরি জানতে যুক্ত ছিলাম সহকর্মী ওমন ইনারিন সঙ্গে। এবার অন্য প্রসঙ্গ। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৃহস্পতিবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গত মঙ্গলবার ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, বৃহস্পতিবারের সর্বদলীয় বৈঠকে ঠিক হবে জুলাই ঘোষণাপত্রে কি থাকবে, কবে ঘোষণাপত্র জারি করা হবে এবং সরকার কিভাবে এতে ভূমিকা রাখবে, সেটিও বৃহস্পতিবার জানানো হবে।
অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্যই জুলাই ঘোষণাপত্র জারি করা জরুরি বলে মনে করেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাতে বাংলা মোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনের নেতারা। বলেন, নির্ধারিত সময়ে জুলাই ঘোষণাপত্র জারি না হলে তা হবে সরকারের ব্যর্থতা। জুলাই আন্দোলনের সব অংশীজনের সঙ্গে আলোচনা করে দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত জানানোর দাবি করেন নেতারা। বৈঠকের নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। সেখানে দেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। আলোচনা শেষে অবিলম্বে প্রোক্লেমেশন ঘোষণা করার তারিখ ঘোষণা করতে হবে। কোন প্রকারের কালক্ষেপণ ও গড়িমসি ছাত্র জনতা বরদাস্ত করবে না। কালক্ষেপণ হলে আমরা দ্রুতই সারা দেশের সর্বস্তরের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব। জাতির প্রশ্ন ঐক্যমত পোষণ করা, এগুলো বাংলাদেশের কালচারটা নষ্ট হয়ে গিয়েছে। আমরাও সেই কালচার কিভাবে ফিরিয়ে আনা যায়, বর্তমান ছাত্র জনতা সরকার সে উদ্যোগটি নিয়েছে এবং তারা সেটাতে সফল হয়েছে। একটা ঐক্যমতের ভিত্তিতে একটি ডেট তারা পাবলিশ করবেন। আমরাও চাই এটা দ্রুত সময়ের মধ্যেই এটা করা হোক। আমরা অলরেডি 31 তারিখ বলেছিলাম, 15 তারিখ গিয়েছে। যেহেতু সবাই এক টেবিলে এসেছে, আমরা আশা করি দ্রুতই এটা প্রকাশ হবে। দুইবারের বেশি কেউ হতে পারবেন না প্রধানমন্ত্রী। 21 বছর বয়সে হওয়া যাবে জাতীয় নির্বাচনের প্রার্থী। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। আর সংবিধান সংশোধন করতে হলে লাগবে গণভোট। সুযোগ থাকবে না কালো টাকা বৈধ করার, এমন সব প্রস্তাব রেখে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে 4 সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর এর সারাংশ তুলে ধরেন কমিশন প্রধানরা। বুধবার 3 মাসের বেশি সময় পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ প্রশাসন সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দেয়। প্রতিবেদন জমা দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান জানান, নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা ও ইসিকে দায়বদ্ধ করতে 150টি সুপারিশ দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বিগত কয়েকটি কমিশনকে তদন্ত করে বিচারের আওতায় আনার সুপারিশও করা হয়। নির্বাচন কমিশনের গঠন থেকে আরম্ভ করে নির্বাচন কমিশনের দায়বদ্ধতা, নির্বাচন কমিশনের দায়িত্ব, ক্ষমতা ইত্যাদি আমরা আলোচনা ইত্যাদির ব্যাপারে সুপারিশ দিয়েছি। গত 3টি নির্বাচনে যারা অপরাধ করেছে তারা কেউই বিচারের আওতায় আসে নাই। যারা অন্যায় করেছে তারা যেন বিচারের আওতায় আসে। 1/4 নারীদের জন্য সংরক্ষিত করা, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে সকল আইন কানুন বিধিবিধানের পরিবর্তন দরকার সেগুলো যেন তারা করতে পারে সেই ক্ষমতা দেওয়া। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচন, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনার সুপারিশও করা হয়। দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পর যেন রাষ্ট্রপতি না হন এবং একই সাথে যেন প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলের প্রধান না হন এবং বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার আমরা সুপারিশ করেছি। নির্দলীয় রাষ্ট্রপতি করার আমরা সুপারিশ করেছি। এছাড়া সংবিধানের মূলনীতি পরিবর্তনের প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিটি, যেখানে থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান রাখারও সুপারিশ করা হয়। আমরা মনে করি যে প্রধানমন্ত্রী সংসদে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়া দরকার, সেই ব্যবস্থা করা দরকার। সে কারণে আমরা 70 অনুচ্ছেদ দ্বারা যাতে করে প্রধানমন্ত্রী কেবলমাত্র সুরক্ষিত না হন, সেই জন্য আমরা তার কিছু সংস্কারের প্রস্তাব করেছি। এদিকে অবৈধ টাকা বৈধ করার রীতি বাতিল চেয়েছে দুদক সংস্কার কমিশন। সেবা খাতে দুর্নীতি বন্ধে অটোমেশন করার প্রস্তাবও তাদের। বৈধতার সাথে অসামঞ্জস্যপূর্ণ আয়কে বৈধতা দেওয়ার কোনো সুযোগ চিরতরে, সকল সুযোগ চিরতরে বন্ধ করতে হবে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ল অর্থাৎ স্বার্থের দ্বন্দ্ব নিরসন এবং প্রতিরোধ আইন প্রণয়ন করতে হবে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এর আগে সকালে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে একে জাতীয় ঐক্যের সনদ আখ্যা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুপারিশ নিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠায় সবার সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি।
নতুন বাংলাদেশ গড়ার পথে সংস্কারের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। সে পথে উল্লেখযোগ্য একটি ধাপ বুধবার পার করল তারা। 4টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন এদিন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। গত 3.5 মাস পরিশ্রমের পর নব্য জাতি গঠনের সুপারিশ পেশ করে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ প্রশাসনের সংস্কার বিষয়ক কমিশনগুলো। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদনগুলো তুলে দেন সংস্কার কমিশনের প্রধানরা। পরে সংস্কার কমিশনের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান। প্রতিবেদনগুলোকে ঐতিহাসিক সনদ আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মানুষের স্বপ্নকে ধারণ করার যাত্রা শুরু হলো এর মধ্য দিয়ে। ইতিহাসের অংশ হিসেবে এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। ওই যে বললাম ঐক্যমত, যেটা তখন এটা আমাদের বাংলাদেশ জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। যত তাড়াতাড়ি পারে, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়ন করতে থাকবে। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন ঐক্যমতের সরকার, যে চার্টারকে আমরা ধরে রেখেছি। সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে সবার সঙ্গে ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা করা হবে বলে জানান ডক্টর ইউনূস। এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে, যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা, অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা। এটা হলো আলোচনার রসদকে আপনারা তৈরি করে দিয়েছেন। সেই আলোচনার পরবর্তী অধ্যায়টা কি হবে সেটাও আমরা জেনে রাখি। এটা মতৈক্য প্রচেষ্টা হবে, সবাই একমত হবে না, কিন্তু কিছু অংশে একদম একমত হবে। তাই মধ্যে আমরা কি স্বপ্ন দেখলাম, নিজেরা একা একা স্বপ্ন দেখলাম, মানুষের স্বপ্নের অংশ নয়, সেটা তো হতে পারে না। আমরা কতটুকু সেই স্বপ্ন এখানে নিয়ে এসেছি সেটার জন্যই আলোচনা। এটা কোনো বাইরের থেকে চাপানো জিনিস না, ভেতর থেকে উদ্ভূত একটা জিনিস। ঐক্যমতের আলোচনায় কমিশন প্রধানদের নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজনৈতিক দলগুলো যতটুকু সংস্কার চাইবে ততটুকুই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ লক্ষ্যে আগামী মাসের মাঝামাঝিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন তারা। বুধবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশনগুলোর 4টি নিজেদের প্রস্তাবনা জমা দিয়েছে। এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। নির্ধারিত সময়ের মধ্যে সেখানে উপস্থিত হন সরকারের 3 উপদেষ্টা। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যের ভিত্তিতেই কমিশনগুলোর প্রস্তাবনা বাস্তবায়ন করতে চায় সরকার। আমাদের প্রত্যাশা আছে, ইচ্ছা আছে, পুরো কাজটাই আমরা সম্পন্ন করে যেতে পারবো, বাট এটা ডিপেন্ড করছে প্রধানত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর, তারা কতটুকু সংস্কার করতে ঐক্যমত পোষণ করতে পারেন। সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে, এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক মতৈক্য আছে কিনা। এক প্রশ্নের জবাবে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, আগামী মাস থেকে খসড়া প্রস্তাবনাগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। সংলাপ শেষ হলে ফেব্রুয়ারির মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার। একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে, অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে, একসাথেও কিছু দাবি আছে। সো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব, রোড ম্যাপটা কি হবে, এইটা এই 1 মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। সংবাদ সম্মেলনে যুব ও এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের যে গণ আকাঙ্ক্ষা তা সংস্কারের মাধ্যমে বাস্তবায়িত হবে। এর জন্য তিনি সব পক্ষের সহযোগিতা কামনা করেন। সবার ঐক্যমত্যের পরে আমরা সরকারের যারা আছে আমরা সেটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বটা নিব, সেটা আমরা করব এবং এক্ষেত্রে আমরা সকল পক্ষের সহযোগিতা এবং সহযোগিতা আশা করছি।
শুধু সংস্কার নয়, বিচারের দিকেও জোর দিচ্ছে সরকার জানিয়ে ডক্টর আসিফ নজরুল বলেন, আগামী নির্বাচনের আগেই ট্রায়াল কোর্টে বিচার সম্পন্ন করতে চান তারা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 4 কমিশনের সংস্কার প্রস্তাবনা জমা দেওয়ায় স্বস্তি রাজনৈতিক দলগুলোর। প্রত্যাশা, প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বাকিগুলো নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেবে অন্তর্বর্তী সরকার। এছাড়া সংস্কার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নেওয়ার আহ্বান তাদের। সংবিধান, নির্বাচন, দুদক ও পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা পড়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। বুধবার বেলা 11:30টায় প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেওয়ার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় রাজনৈতিক দলগুলো। বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও সংস্কার কার্যক্রমের অগ্রগতিতে খুশি তারা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলছেন, প্রস্তাবনার মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষা পূরণে এক ধাপ এগিয়েছে অন্তর্বর্তী সরকার। সংবিধান বলি, নির্বাচন কমিশন বলি, প্রশাসন বলি, বিচার বিভাগ বলি, অথবা বিভিন্ন ক্ষেত্রে বাস্তবে অনেকগুলো গুরুত্বপূর্ণ রূপান্তর বা সংস্কার এটা খুবই জরুরি। সেদিক থেকে তারা বিভিন্ন মতামতের ভিত্তিতে তারা আজকে তাদের সুপারিশ জমা দিয়েছেন। এটা মনে করি যে এক ধাপ এটা এগোনো গেল। রাজনীতির মাঠে ভিন্ন সুরে বক্তব্য চালাচালি হলেও সংস্কার কমিশনের প্রতিবেদন ইস্যুতে একই মন্তব্য বিএনপি জামায়াতের। তবে সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিএনপির। আর প্রয়োজনীয় সংস্কারের উপর গুরুত্ব দিয়ে বাকিগুলো নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াতের। নির্বাচনের জন্য যতটুকু দরকার, এর বাইরে কোনো রিফর্ম আপাতত না করার পক্ষেই আমরা সামনে একটু নির্বাচন, ভালো নির্বাচন হবে, তখনই নির্বাচিত সরকার এই সংবিধান সংস্কার করার ব্যাপারে কমিশন যেটা প্রস্তাব পেশ করছে এগুলাকে তখন সেখানে ভালো মতো মেরামত করা যাবে। ঐক্যমত সৃষ্টি করার পর যেগুলো নির্বাচন পূর্বে করা যায় সেগুলো পুরো করতে হবে, যেগুলা নির্বাচন ছাড়া করা যাবে না, জনপ্রতিনিধি দরকার, সেগুলা একটা কমিটমেন্ট আসলে আমার মনে হয় যে নেক্সট পার্লামেন্টে এগুলো বাস্তবায়ন করতে হবে। দলীয় স্বার্থ ছাড় দিয়ে হলেও জনগণের আকাঙ্ক্ষা পূরণে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক হওয়ার আহ্বান নাগরিক কমিটির। একটা রাজনৈতিক দল তো একটা বড় জনগণের আকাঙ্ক্ষাকে রিপ্রেজেন্ট করে, সেই জায়গা থেকে আসলে তাদের দলগত যদি কোনো স্বার্থের ব্যাপার থাকে সেইটাকে কম্প্রোমাইজ করে যদি জনগণের সাথে তাল মিলিয়ে চলার জন্য তারা যদি এই জায়গাগুলো কম্প্রোমাইজ করেন সেটা সবার জন্যই ভালো হবে এবং সেই জায়গা থেকে অবশ্যই যারা অভ্যুত্থানকারী শক্তি আছেন তাদের সাথে মিলিত হওয়ার জন্য এটা একটা সুযোগ তৈরি করে দিবে। সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দল এবং সংশ্লিষ্টদের মতামত নিয়েই চূড়ান্ত প্রস্তাবনা তৈরি করবে অন্তর্বর্তী সরকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। সব আসামিকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। নিম্ন আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ বলেছেন, আইনের অপপ্রয়োগ সহ পুরো বিচার প্রক্রিয়াটি ছিল প্রতিহিংসামূলক। আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা নিয়ে সংসদের ভেতরে বাইরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা কটু কথা শুনতে হয়েছে তাকে। বেগম জিয়ার আইনজীবীরা মামলাটিকে রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে দাবি করলেও কর্ণপাত করেননি কোনো আদালত। অবশেষে দীর্ঘ 17 বছর পর এই মামলা থেকে নির্দোষ প্রমাণিত হলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার জনাকীর্ণ আদালতে এই মামলার আপিলের রায় ঘোষণা করেন আপিল বিভাগ। রায়ে বলা হয়, নিরাপরাধ বেগম জিয়া, তারেক রহমান সহ সব আসামি। বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে সর্বসম্মতিক্রমে দেয়া রায়ে বলা হয়, আইনের অপপ্রয়োগ সহ পুরো বিচার প্রক্রিয়াটি ছিল প্রতিহিংসামূলক। খালাস দেয়া হয় সব আসামিকে। প্রসিকিউশন ছিল একটা ম্যালিশিয়াস প্রসিকিউশন। এইটা ম্যালিশিয়াস মানে হচ্ছে একটা বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক। এবং কার বিরুদ্ধে প্রতিহিংসা? পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা।
সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা। রায়ের পর্যবেক্ষণে আরও বলা হয়, নির্দোষ প্রমাণিত হওয়ায় বেগম জিয়া, তারেক রহমান সহ সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়া সব হারানো সম্মান ফিরে পাবেন। 5 বছর এবং 10 বছর সেটা বাতিল, ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাও বাতিল, এবং নন অ্যাপিলিং যারা ছিলেন অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব, উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা ইনোসেন্ট নট গিলটি প্রমাণিত হলো। যারা আসামি এবং আপিলকারী তাদের সমাজে যে সম্মান হানি ঘটেছিল তার একটা চিরসমাপ্তি ঘটবে এবং তাদের ইনোসেন্টটা আজকে থেকে পুনরুজ্জীবিত হবে। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় 5 বছরের সাজা হওয়ায় কারাগারে নেওয়া হয় বেগম জিয়াকে। পরে হাইকোর্টে নজিরবিহীনভাবে বিএনপি নেত্রীর সাজা বাড়িয়ে করা হয় 10 বছর। এই মামলায় 2 বছর 1 মাস 13 দিন জেল খাটেন বিএনপি চেয়ারপারসন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে আলোচনা হবে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। থাকবে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ইস্যু। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা তৌহিদ হোসেন নিজেই এসব তথ্য জানিয়েছেন। সফরে চীন থেকে বিভিন্ন সময় নেওয়া ঋণের সুদ কমানো এবং মেয়াদ বৃদ্ধির বিষয়েও আলোচনা হবে। পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আমি 20 জানুয়ারি 3 দিনে চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ নিয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সফরে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে চীন থেকে নেয়া ঋণের সুদ ও মেয়াদ নিয়ে গুরুত্বের সাথে আলোচনা হবে বলে জানান তিনি। ইন জেনারেল সুদের হার কমানোর জন্য অনুরোধ করব এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো ক্ষেত্রে 15 বছর, কোনো ক্ষেত্রে 20 বছরের পরিশোধ সীমা থাকে। আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে, যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে এবং কমিটমেন্ট ফি যেটা এটা যাতে তুলে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। জানান, সফরে রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়েও আলোচনা হবে। গাইডিং যে এমওইউটা সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা আমরা রিনিউ করব। স্পেসিফিক প্রজেক্টের ব্যাপারে তো আরো অনেক ডিটেলস আলোচনা লাগবে, তবে বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে। রোহিঙ্গা সমস্যা দীর্ঘমেয়াদে আজ পরিবেশটা এমন সৃষ্টি করতে হবে যেন তারা সেখানে ফিরে যায়। আমরা সেই পরিবেশ সৃষ্টিতে চীনের সহায়তা চাব। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেন ভারতের কাঁটাতারের বেড়া প্রসঙ্গেও। জেনারেল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে 150 গজ দূরে জিরো লাইন থেকে ছোটখাটো ব্যক্তিত্ব করা যেতেই পারে, তবে ইন জেনারেল আমরা সেই নীতিতেই অভিযোগ রেখেছি। বেইজিং, ওয়াশিংটন, দিল্লি সবার সঙ্গেই অন্তর্বর্তী সরকার সুসম্পর্ক চায় বলেও জানান তৌহিদ হোসেন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে 3 দিনের রিমান্ড এবং স্ত্রী লায়লা কানিজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক এই আদেশ দেন। ছাগলকাণ্ড দিয়ে আলোচনায় আসেন এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান এবং তার পরিবার। এক ছাগলকাণ্ডেই বেরিয়ে আসে তার বিলাসী জীবনযাপন, কোটি কোটি টাকার দুর্নীতি আর অনিয়মের নানা তথ্য। স্ত্রী সন্তান ছাড়াও তার শ্যালক শালিকা, ভাই বোন ও আত্মীয় স্বজনের নামে সম্পদের তথ্য পায় দুদক। 2004 থেকে 21 সাল পর্যন্ত মোট 4 বার মতিউরের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন ক্ষমতার দাপটে প্রতিবারই পার পেয়ে যান তিনি। তবে ছাগলকাণ্ডের পর একে একে বেরিয়ে আসে মতিউরের অবৈধ সম্পদ অর্জনের তথ্য। গত 6 জানুয়ারি 124 কোটি টাকার সম্পদ গোপনের অভিযোগে মতিউর ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করে দুদক। মঙ্গলবার রাতে সস্ত্রীক ডিবির হাতে গ্রেপ্তার হন সাবেক এই কর্মকর্তা। এ সময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র ও 24 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পরে তাকে ভাটারা থানার অস্ত্র আইনের মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে ঢাকার আদালতে তোলা হলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে তার স্ত্রী লায়লা কানিজকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, শেখ হাসিনার মদতপুষ্ট থাকায় অল্প সময়ে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন মতিউর রহমান। হাসিনা তাকে তার কাজে কর্মে সন্তুষ্ট হয়ে তাকে এনবিআরের সদস্য করা হয় এবং সে এনবিআর সদস্য হওয়ার আগে সরকারের যে পরিমাণ রাজস্ব তারা বেহাত করেছে এবং সরকারের মদতপুষ্ট যারা ছিল মন্ত্রী, এমপি, তাদেরকে বিভিন্নভাবে এই রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়ে সহযোগিতা করেছে মতিউর রহমান এবং যার ফলস্বরূপ তাকে পুরস্কার হিসাবে এনবিআরের সদস্য করা হয়। এসএসএফের যে প্রধান, তার সাথে তার শত্রুতা ছিল। তারা এই যে ছাগল কাণ্ডের
যে বিষয়টা, এটা তাদের সাজানো নাটক, এটা ডিজিএফআই এটা মেকিং করছে। এরকম এটা যেরকম রাসেল ভাইপারের নাম বা রাসেল ভাইপারের একটা ইস্যু সৃষ্টি করেছিল, সেইভাবে ছাগলকাণ্ড ইস্যু সৃষ্টি করে জনমতকে বিভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এটা সরকারের একটা প্রয়াস ছিল। তবে আদালতে আত্মপক্ষের সমর্থনে মতিউর পুরোটা সময় জুড়ে নিজেকে নির্দোষ দাবি করেন। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। ভ্যাট ট্যাক্স বাড়ানোর প্রভাব ব্যবসায় পড়বে না, সরকারের এমন কথা মানতে নারাজ ব্যবসায়ীরা। চ্যালেঞ্জ জানিয়ে সরকারকে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার আহ্বান জানিয়েছেন তারা। বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF আয়োজিত এক সেমিনারে তারা এসব কথা বলেন। ব্যবসার খরচ কমিয়ে আনা ও বিনিয়োগ পরিবেশ উন্নত করতে কাজ চলছে বলে জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বাংলাদেশের অর্থনীতি বড় হলেও জিডিপির অনুপাতে স্থবির দেশি বিদেশি বিনিয়োগ, ফলে বেড়ে চলেছে বেকারত্ব। বিনিয়োগ বাড়ানোর জন্য অন্তর্বর্তী সরকার 19টি খাতকে অগ্রাধিকার দিয়ে হিটম্যাপ তৈরির উদ্যোগ নিচ্ছে। বুধবার সকালে ERF আয়োজিত সেমিনারে এমন পরিকল্পনার কথা তুলে ধরে বিডা। এ সময় ব্যবসায়ীরা জানান, ঘন ঘন নীতিমালা পরিবর্তন বিনিয়োগে বড় বাধা। এর সঙ্গে যোগ হয় কর বৃদ্ধির চাপ। যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটা রপ্তানিমুখী পণ্যই হোক আর দেশীয় আভ্যন্তরীণ পণ্যই হোক, তার কষ্টটা যেন ওটা অ্যানালাইসিস করেন যে ব্যাটটা বসানোর আগে। আপনি যখন একটা বিওটি বেসিসে বিল্ড অপারেট ট্রান্সফার বেসিসে একটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট করেন, পোর্ট করেন, SEZ করেন, আপনার পলিসিটা 30 বছরের জন্য কনসিস্টেন্ট হতে হবে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর প্রশাসক বলেন, কর বাড়ালে নতুন উদ্যোক্তাদের মধ্যে ভীতি তৈরি হয়, তাই নিশ্চিত করতে হবে সহায়ক পরিবেশ। নতুন করে ইনভেস্ট করার নেগেটিভিটি বা নেগেটিভ অ্যাটিটিউড কাজ করছে, ইনভেস্ট করবো কি করবো না, অনিশ্চয়তাটা এইটা দূর করতে হবে, তাদেরকে কমফোর্ট দিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সেবা সুবিধা এক ছাতার নিচে আনতে কাজ চলছে। ওয়ান পয়েন্ট অফ কন্ট্যাক্ট, আপনি যেই ডিরেকশনেই সরকারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চান, আপনি খালি ওই একটা ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিতে আসবেন, সেখান থেকে ব্যাক এন্ডের প্রসেসগুলো সলভ করা হবে। কারণ আপনি 10 জায়গায় যেতে হবে না এবং 10 জায়গায় 10 রকম ইনসেন্টিভ প্রোগ্রাম নিয়ে চিন্তা করতে হবে না। স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের এক টেবিলে বসার সুযোগ করতে এপ্রিলেই আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করবে বিডা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রেস্তোরাঁর খাবারে ভ্যাট হার বাড়ানোর 5 দিন পর তা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। বুধবার সন্ধ্যায় NBR জানিয়েছে, ভ্যাট কমাতে রেস্তোরাঁ মালিকদের দাবিকে আমলে নিয়েছে সংস্থাটি। এই অবস্থায় ভ্যাটের আওতা ও আদায় বাড়াতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রেস্তোরাঁ মালিক সমিতির সহযোগিতা কামনা করেছে NBR। এর আগে বর্ধিত ভ্যাট হার কমানোর দাবিতে বৃহস্পতিবার সারা দেশে মানববন্ধন করার সিদ্ধান্ত জানায় সংগঠনটি। গেল 9 জানুয়ারি অধ্যাদেশ জারি করে রেস্তোরাঁর খাবারে ভ্যাটের হার 5 থেকে 1 লাফে বাড়িয়ে 15% করে সরকার। সমালোচনার মুখে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে পদত্যাগের ঘোষণা দেন, তবে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন টিউলিপ। তার পদত্যাগের পরই লেবার পার্টির এমা রেনল্ডসকে যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক সম্প্রতি দুর্নীতির একাধিক অভিযোগে পরিবারের সদস্যদের সঙ্গে তার নামও উঠে আসে। অবশেষে ব্যাপক সমালোচনার মুখে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার সরকারের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন টিউলিপ। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। আমরা আসলে পুরো কমিউনিটি এখন বিব্রতকর অবস্থার মধ্যে আছি। যদি টিউলিপ সিদ্দিক আগে রিজাইন করতেন তাহলে তো এত লেখালেখি হতো না আমাদের কমিউনিটিকে নিয়ে। আজকে তো পুরাটা কমিউনিটি বাংলাদেশ এবং বাংলাদেশকে নিয়ে তারা লিখলো। টিউলিপ লেবার পার্টির MP, লেবার পার্টি অনেক স্বচ্ছ পার্টি। লেবার পার্টি কারো উপরে যদি একটু 1% কোনো এলিগেশনের সত্যতা পায়, সাথে সাথে সাসপেন্ড করে।
নিজেকে নির্দোষ দাবি করে টিউলিপ তার বিরুদ্ধে তদন্তকারী সংস্থা মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের একটি তদন্তের কথা উল্লেখ করেন। দাবি করেন সংস্থাটির উপদেষ্টা লরি ম্যাগনাস তার বিষয়টি পর্যালোচনা করার পর নিশ্চিত করেছেন যে তিনি মন্ত্রিত্বের নিয়ম লঙ্ঘন করেননি। তবে এই ঘটনায় তার রাজনৈতিক ক্যারিয়ারে টানপোড়েন দেখা দেবে বলে মনে করেন বিশ্লেষকরা। যতখানি তিনি আগে গেছেন ততখানি তিনি তার ধরাস, ততখানি তিনি পিছিয়ে গেছেন এই আজকের এইসব ঘটনাতে। ব্রিটিশ বাংলাদেশি যারা এখানে মেইন স্ট্রিম পলিটিক্স করছে বা অদূর ভবিষ্যতে পলিটিক্স করতে চায়, তাদের জন্য কিন্তু এটা একটা অশনি সংকেত। টিউলিপ পদত্যাগ করার পরে লেবার পার্টির এমপি এমা রেনল্ডসকে নতুন অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘ 14 বছর পর ক্ষমতায় আসা লেবার দল নতুন করে হোঁচট খেল টিউলিপ সিদ্দিকীর পদত্যাগের মাধ্যমে। একই সাথে ব্রিটিশ মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের অগ্রযাত্রা কিছুটা থমকে গেল। এখন দেখার বিষয় টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের জল কোথায় গিয়ে গড়ায়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। টিউলিপ সিদ্দিককে লেবার দল এবং এমপি পদ থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছে যুক্তরাজ্য বিএনপির নেতারা। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচার হওয়ার অর্থ ফিরিয়ে নেওয়ারও দাবি জানান তারা। আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের অর্থ আত্মসাৎ করে কেউ রক্ষা পায়নি অতীতে, সেই ধারাবাহিকতায় টিউলিপ সিদ্দিকীও পাননি। কোনো ধরনের দুর্নীতিবাজ এমপি থাকতে পারে না, কোনো ধরনের দুর্নীতিবাজ দলের কোনো মেম্বারও থাকতে পারে না। তাকে দল থেকে বহিষ্কার করার আমি আহ্বান জানাচ্ছি।